আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা 18তম বিসিএস পরীক্ষায় আসা বাংলা প্রশ্নের সমাধান দেখব। তো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 1997 সালে। তো বাংলা ভাষা অংশে যে সকল প্রশ্ন ছিল এবং পরবর্তীতেই বাংলা সাহিত্যের প্রশ্ন আলোচনা করা আছে। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? এটা হচ্ছে 10টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ রয়েছে 10টি। এ, ওই, ও, ঔ, উঁ, ইঁ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। সাধারণত দুই বা ততোধিক বাক্যের স্বাধীন বাক্যের মাঝে যখন এবং, ও, কিন্তু, অথবা, নতুবা, তাই, অথচ, কিংবা এরকম কিছু সংযুক্ত থাকে, সেটা কিন্তু আবার যৌগিক বাক্য হয় যদি দুইটা স্বাধীন বাক্যের মাঝখানে এগুলো থাকে, যেটাকে আমরা বলি ইংরেজিতে কানেক্টর। তো আমি সত্য বলিনি তাই বিপদে পড়েছি। আমি সত্য বলিনি এ একটা স্বাধীন বাক্য এবং বিপদে পড়েছি এ একটা স্বাধীন বাক্য। তো এইটা হচ্ছে যৌগিক বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কিন্তু সংযোজক অব্যয়ের মাধ্যমে এটাকে আমরা নির্ণয় করতেছি যৌগিক বাক্য। সংযোজক অব্যয় ব্যবহৃত হতে পারে, বিয়োজক অব্যয় ব্যবহৃত হতে পারে, এবং দুটি স্বাধীন বাক্য থাকলে সেটাই যৌগিক বাক্য হবে। যদি না থাকে দুটি স্বাধীন বাক্য, একটি স্বাধীন বাক্য এবং আরেকটি নির্ভরশীল বাক্য, তাহলে কিন্তু মিশ্র বা জটিল বাক্য হবে। একাদশী বৃহস্পতি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়, এটা বাগধারা। একাদশী বৃহস্পতি বাগধারাটির অর্থ হলো সৌভাগ্যের বিষয়। এর সাথে সম্পর্কিত আরেকটি বাগধারা রয়েছে, পাথরে 5 কিল, যার অর্থ হচ্ছে প্রবল সৌভাগ্য বা সুখের সময়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এর মধ্যে যে সকল শব্দ রয়েছে তার মধ্যে কবিরাজ, এটা হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। ঢাকি, কবিরাজ, কৃতদার, এরকম কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। তো এর কোনো স্ত্রীরূপ নেই। অন্যদিকে সাহেব এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিবি, বেআইয়ের হচ্ছে বেআইন, এবং সঙ্গীর স্ত্রীবাচক শব্দ হচ্ছে সঙ্গিনী। কিছু শব্দ আছে যেগুলো নিত্য পুরুষবাচক শব্দ, কিছুক্ষণ আগেই বললাম, ঢাকি, কৃতদার, কবিরাজ, অকৃতদার, কাজী, পুরোহিত, জামাতা, স্ত্রৈণ, এই শব্দগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই। সুতরাং এইগুলো গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণে যেগুলো হচ্ছে একটু ব্যতিক্রম, সেইগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। নিত্য স্ত্রীবাচক শব্দ কিছু রয়েছে, যেমন সতীন, সৎমা, এও, দায়, বিধবা, সধবা, ডাইনি, পেতনি, শাকচুন্নি, অর্ধাঙ্গিনী, কুলটা ইত্যাদি। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা বাংলা ব্যাকরণ, পুরাতন বাংলা ব্যাকরণের অধ্যায়ভিত্তিক এমসিকিউ খুব দ্রুতই আমাদের চ্যানেলে আপলোড দেবো। আপনারা সবাই পাশে থাকলেই আমরা অনুপ্রেরণা পাবো, কারণ আমরা মাত্র শুরু করলাম, সুতরাং আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী। সাধু ভাষা হচ্ছে গুরুগম্ভীর, ব্যাকরণ নিষ্ঠ এবং মন্থর। এটি এজন্য এটি নাটকের সংলাপের জন্য স্বাভাবিক ও দ্রুত কথনে অনুপযোগী। কিন্তু চলিত ভাষা কিন্তু আবার নাটকের সংলাপের জন্য উপযোগী। সাধু ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি, তাই এটি বক্তৃতা, ভাষণ বা সংলাপের ক্ষেত্রে স্বাভাবিক লাগে না, অর্থাৎ অস্বাভাবিক মনে হয়। দুটি পুরুষবাচক শব্দ আছে এমন স্ত্রীবাচক শব্দ কোনটি? যার দুটি পুরুষবাচক শব্দ আছে সেটা হচ্ছে ননদ। ননদ শব্দটির দুটি পুরুষবাচক শব্দ রয়েছে, যেমন ননদের পুরুষবাচক শব্দ হচ্ছে দেবর, আবার কিছু সময়ে নন্দায়ও হয়, ননদ, নন্দাই। তো বাকি শব্দগুলো একটি করে পুরুষবাচক শব্দ রয়েছে, যেমন প্রিয়া এর পুরুষবাচক শব্দ হচ্ছে প্রিয়, শিষ্যার শিষ্য, এবং আয়ার হচ্ছে খানসামা। তো বোন শব্দের দুটি পুরুষবাচক শব্দ ভাই এবং দুলাভাই। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। এইটা বিভিন্ন পরীক্ষায় এখনও চলে আসে। এটা কতটা গুরুত্বপূর্ণ এটা যারা বাংলা ব্যাকরণ পড়ে কিংবা পরীক্ষা দিচ্ছে তারাই ভালো বোঝে। তার মানে প্রচুর গুরুত্বপূর্ণ এই বিষয়টা। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। গাছে শব্দটি ভাঙলে হয় গাছ যোগ এ। এখানে গাছ হলো প্রাতিপদিক, এ হলো বিভক্তি। ও বিশেষ্য ও সর্বনাম পদ একত্রে বলা হয় নাম পদ। বিশেষ্য এবং সর্বনাম পদকে একত্রে বলা হচ্ছে নাম পদ। উপপদ অর্থ হচ্ছে পূর্বপদ, নিকটস্থ পদ বা অপ্রধান পদ। আর উপমিত যার তুলনা করা হয়েছে এমন
উপমিত তুলনা করা হয়েছে এবং উপমান অর্থ যার সঙ্গে তুলনা করা হয়, এটা আমরা সমাস অধ্যায়ে বিস্তারিত বুঝতে পারবো এবং জানবো। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? এইখানে কাল একবার এসো, এটাকে দ্বারা অনুরোধ বোঝাচ্ছে, বাকিগুলো না। কেন? দূর হও, এখানে হচ্ছে ভর্ৎসনা অর্থে ব্যবহৃত হয়েছে। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো মোর অপরাধ, এইটা হবে হচ্ছে প্রার্থনাবাচক, এবং তুই বাড়ি যা, এটা হচ্ছে আদেশবাচক। তো সেই ক্ষেত্রে অনুরোধ বুঝে হচ্ছে কাল একবার এসো এই বাক্যটা। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? এইখানে ধাতুর পরে সরেয়া, আই, অন, আও প্রত্যেকটাই যুক্ত করেই ভাববাচক বিশেষ্য গঠন করা যায়। যেমন দেখা, দেখ যোগ আ, চর যোগ আই চড়াই, পাক যোগ পাকড় যোগ আও পাকড়াও, ভোজ যোগ অন ভোজন। তো সেই ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে এখানে আমরা কোনোটাই নিচ্ছি না, এটা হচ্ছে নোট আকারে থাকলো। বচন অর্থ কি? বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার গণনা। বচন অর্থ হচ্ছে সংখ্যার গণনা। বচন ব্যাকরণ একটি পারিভাষিক শব্দ, এর অর্থ সংখ্যার ধারণা। বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণাকে বচন বলে, সংখ্যার ধারণা। বাংলা ভাষায় বচন দুই প্রকার, এক বচন এবং বহুবচন। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয়? এইটা হচ্ছে অনন্যয় অব্যয়। সেটা হচ্ছে যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্যয় অব্যয় বলা হয়। যেমন কি সুন্দর প্রভাতের রূপ, এটা কিন্তু বাক্য, এটা থাকুক বা না থাকুক কোনো কিছু যায় আসে না, এটা হচ্ছে অনন্যয় অব্যয়। যেমন মরিমরি, হ্যাঁ, না, আলবত, নিশ্চয়ই, উহ, না, সিসি ইত্যাদি। এখানে মরিমরি হচ্ছে উচ্ছ্বাস প্রকাশে ব্যবহৃত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ, এটাকে অনন্যয় অব্যয় হিসেবে নিচ্ছি। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সেটা হচ্ছে দুল যোগ অনা, দোলনা। দুল যোগ অনা বা দুলনা থেকে দোলনা শব্দের উৎপত্তি। কৌশলে কার্যধার কোন বাগধারার একটি অর্থ? এটা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি, অর্থাৎ কৌশলে কাজ করে নেবে। গাছে তুলে মই কারা, এর অর্থ হচ্ছে সাহায্যের আশা দিয়ে তাকে সাহায্য বঞ্চিত করা কিংবা সাহায্য না করা। এক খুঁড়ে মাথা মারানো হচ্ছে একই স্বভাবের, অর্থাৎ একই খুঁড়ে দুজন মাথা মারানো আর কি। আকাশের চাঁদ হাতে পাওয়ার অর্থ হচ্ছে দুর্লভ বস্তু পাওয়া, আকাশের চাঁদ তো সহজে পাওয়া যায় না, এই ক্ষেত্রে দুর্লভ বস্তু পাওয়া। এইগুলো কিন্তু একদম সহজ, এগুলোর মানে বোঝা একদম সহজ, জাস্ট একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হয়। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটা হচ্ছে ধ্বনি তত্ত্বের। ধ্বনির মিলনকে কিন্তু সন্ধি বলা হয়, এটা মাথায় রাখতে হবে, তাহলেই মনে থাকবে। ধ্বনিতত্ত্ব ধ্বনি, বর্ণ এবং উচ্চারণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। তার মানে ধ্বনিতত্ত্বে ধ্বনি, বর্ণ এবং উচ্চারণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। উচ্চারণ প্রণালী, ধ্বনির পরিবর্তন, লোপ, যুক্তবর্ণ, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। রূপতত্ত্বের আলোচনা করা হয় হচ্ছে শব্দ, পদ, উপসর্গ, প্রত্যয়। বাক্যতত্ত্বে বা পদক্রমে আলোচনা করা হচ্ছে বাক্য গঠন, যতি বা ছেদ চিহ্ন, বাচ্য ইত্যাদি। আর অর্থতত্ত্বে আলোচনা করা হয় মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থক, শব্দার্থ ইত্যাদি। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে গ্রাম। অপ্রাণীবাচক বা বস্তুবাচক শব্দের বহুবচনে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, রাজি, রাশি এগুলোও যুক্ত হয়। যেমন পুস্তকাবলী, কবিতাগুচ্ছ, মেঘপুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি ইত্যাদি। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় গুলাগুলি, যেমন আমগুলো, গাছগুলি। কেবল প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কুল, সকল, সমূহ ইত্যাদি। উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়, মনুষ্য শব্দে ব্যবহৃত হয় গণ, বিন্দু, মণ্ডলী, বর্গ। আর কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় পাল এবং জোত। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? এটা হচ্ছে শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। ভাষা বাক্যের সমষ্টি, অর্থাৎ বাক্যের সমষ্টিকেই ভাষা বলি আমরা। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আর শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। তাহলে বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ আর ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ, কিন্তু ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। সন্ধির প্রধান সুবিধা কি? এটা হচ্ছে উচ্চারণে সুবিধা। সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। সন্ধির প্রধান উদ্দেশ্য হলো স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা সৃষ্টি এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে সমীচীন। বিশিষ্ট কিছু শব্দ যেমন উদীচী, প্রতীচী, সমীচীন, ভাগীরথী, হরিতকী, শ্রমজীবী, পরজীবী, মনীষী, মহীয়সী, গরীয়সী, পটীয়সী, এগুলো মনে রাখবেন। কিছু শব্দে আবার প্রথমে হ্রস্বইকার পরে দীর্ঘইকার হয়,
কিছু শব্দে শুধু দীর্ঘইকার, কিছু শব্দে শুধু হ্রস্বইকার হয়, এগুলো আমরা দেখব বানান এবং উচ্চারণের সব অধ্যায়ে। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? কবি রবীন্দ্রনাথ ঠাকুর দোলনচাঁপা রচনা করেননি। তাছাড়া মানসী, সোনার তরী শেষের কবিতা তার রচিত গ্রন্থ। এর মধ্যে সোনার তরী এবং মানসী হচ্ছে তার কাব্যগ্রন্থ, আর শেষের কবিতা উপন্যাস, যেটা বিভিন্ন বিশেষ পরীক্ষায় এসেছে। দোলনচাঁপা রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, এটা কাজী নজরুল ইসলামের হচ্ছে কাব্যগ্রন্থ। কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? এটা হচ্ছে তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। আব্দুল্লাহ উপন্যাসে মুসলিম সমাজের ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও সম্প্রদায় বিদ্বেষের চিত্র ফুটে উঠেছে। কাজী ইমদাদুল হকের জন্ম 1882 এবং মৃত্যু 1926 সালে। খ্যাতনামা গ্রন্থ হচ্ছে আখি জল, মুসলিম জগতে বিজ্ঞান চর্চা, নবী কাহিনী, প্রবন্ধমালা, কামারের কাণ্ড, আব্দুল্লাহ ইত্যাদি। 1952 সালে 21 ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতাকে? মনির চৌধুরী। আপনারা অন্য কিছু না জানলে এটা সবারই মুখে মুখে থাকা উচিত, কিছু প্রশ্ন বারবার পরীক্ষায় আসে। 1953 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মনির চৌধুরী এটি লেখেন। প্রথম মঞ্চায়ন করা হয় 1953 সালের 21 ফেব্রুয়ারি কারাগারের ভিতরে। শাহনামা এর লেখক কে? এর লেখক হচ্ছে কবি ফেরদৌসী। শাহনামা ইরানের জাতীয় মহাকাব্য। লেখক হচ্ছে আবুল কাসিম ফেরদৌসী। তিনি প্রায় 30 বছর ধরে গজনী সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতায় এটি রচনা করেন। এর পূর্ব নাম ছিল সিরাজুল মুলুক বা রুস্তমনামা, সিরাজুল মুলুক বা রুস্তমনামা। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।